সাংচি আর কেট বিশপের জুটি যদি 1872 সালে হতো তাহলে কেমন হতো? হ্যাঁ বন্ধুরা, এমনই একটা কনসেপ্ট নিয়ে মুক্তি পেল মার্বেল অ্যানিমেশন প্যানেলের হোয়াট ইফ সিরিজের সিজন 3 এপিসোড 6, যার নাম হোয়াট ইফ 1872। আর আমিও হাজির হয়েছি সেটার এক্সপ্লেন নিয়ে। এর আগের এপিসোডগুলো এক্সপ্লেন অলরেডি চ্যানেলে আছে, তো অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোড শুরু হয় 1872 সালের একটি জায়গায়। সেখানে একটি ভাঙা চার্চ টাইপ জায়গা, যেখানে একটি বেল টাঙানো আছে। কয়েকজন সেইখানে গুলি মারে। আসলে তারা 10 রিংকে ডাকছে, আর তাকে ডাকার নিয়ম হচ্ছে এই বেলটিকে 10 বার বাজাতে হবে। তাই তারা বেলটিকে গুলি মেরে মেরে সেটাকে বাজাচ্ছে যাতে 10 রিং সেখানে আসে। 10 বার বেল বাজার পর সেখানে 10 রিং এসে হাজির হয়, যে আসলে এই ইউনিভার্সে হচ্ছে সাংচি। সাংচির সাথে তার সাথে হকাইও এসেছে এখানে, আর এই ইউনিভার্সের হকাই হচ্ছে কেট বিশপ। কিন্তু সে বো অ্যান্ড অ্যারোর এক্সপার্ট না, সে গান শুট এক্সপার্ট। যেহেতু এই সময়টা 1872, তাই সবার লোক কাউবয় স্টাইল। এখানে যে গ্যাং সাংচির জন্য অপেক্ষা করছিল তাদের লিডার হচ্ছে জন ওয়াকার, যে আসলে মেন ইউনিভার্সে ইউএস এজেন্ট, বা আপনারা তাকে সস্তা ক্যাপ্টেন আমেরিকা নামেও চেনেন। সাংচি অনেক এক্সপার্ট মার্শাল আর্টে, সেটা তো আপনারা সবাই জানেন। সে নিজের হ্যাটকে আকাশে ছড়ে সেটি মাটিতে পড়ার আগেই সে সবাইকে সেখানে মেরে ফেলে। মানে ভেবে দেখুন সে কতটা ফাস্ট আর কতটা এক্সপার্ট এই কাজে। তারপর সাংচি জন ওয়াকারের কাছ থেকে দ্য হুডের ব্যাপারে জিজ্ঞেস করে, তার ঠিকানা জিজ্ঞেস করে। তারপর সাংচি আর কেট বিশপ নিজেদের ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে দ্য হুডের উদ্দেশ্যে। এরপর ওয়াচার আমাদের জানায় অল্টারনেট রিয়ালিটিজ আর প্যারালাল ইউনিভার্স সম্পর্কে। সাথে সাথে সে এটাও বলে এমনও কাহিনী আছে এই মাল্টিভার্সে যা হয়তো কেউ বিশ্বাসও করতে পারবে না। যেমন একটি ইউনিভার্সে দেখা যায় এলিগেটর লোকি ফ্রগ মানে ফ্রগ থরকে খাওয়ার চেষ্টা করছে। একটি ইউনিভার্সে ক্রস বোনস হচ্ছে জলদস্যু। এমনকি একটি ইউনিভার্সে আল্ট্রনকে বানানো হয়েছিল মেলাতে খেলা দেখাবার জন্য। তারপর সাংচির কাহিনীতে সে ফিরে আসে। 1860 সালে সাংচির বোন সুসাইলিং আমেরিকা চলে আসে, যাতে সে পুরনো সম্পর্ক না রেখে নতুন করে সবকিছু শুরু করতে পারে। কিন্তু যারা অন্য জায়গা থেকে আমেরিকাতে আশ্রয় নিয়েছিল তাদের সবাইকে টার্গেট করে দ্য হুড এবং তার গ্যাং। সুসাইলিং তাদের সাথে লড়াই করেছিল, কিন্তু তারপর তার আর কোনো খবর নেই। আর তাই সাংচি বেরিয়েছে তার বোনকে খুঁজতে। কিন্তু সে আগে সে হুডকে খুঁজতে চায়, তাহলে সে তার বোনের খোঁজ দিতে পারবে, কারণ সেই গ্যাংটি হচ্ছে দ্য হুডের। সাংচি আর কেট বিশপ তাদের যাত্রাপথে অনেকটা দূরে এগিয়ে চলে, যাতে তারা হুডের ব্যাপারে তথ্য পায়। তখন তারা একটি জায়গায় আসে, সেখানে কিছু সময় আগে আক্রমণ হয়েছিল। সেখানে একটি বাচ্চা ছেলেকে তারা দেখতে পায় যে খুব ক্লান্ত। তাকে তারা জল পান করায়, আর সে জানায় দ্য হুডের সাথীরা এসে আক্রমণ করেছিল এখানে, আর সবাইকে সাথে করে নিয়ে গেছে। তাদের সাথে তার বাবাও ছিল। এই বাচ্চাটির নাম হচ্ছে জুন ফ্যান। সাংচি তাকে জিজ্ঞেস করে এই সব কখন হয়েছিল। তখন জুন ফ্যান বলে তোমাদের গল্পই আমাদেরকে আমার বাবা শোনাচ্ছিল। আর তখনই সেখানে হুড এসে আক্রমণ করে আর সবাইকে একটি ঘোষ ট্রেনে করে নিয়ে যায়। যা শুনে সাংচি আর কেট অবাক। ট্রেনে করে যদি নিয়ে গেছে তাহলে কোথাও কোনো রেল লাইন নেই কেন? কিছুক্ষণ পর কেট কিছু নোটিস করে যে যেটা করে তারা গেছে সেটা রেল লাইনের ব্যবহার করেনি, আর এই মরুভূমিতে একদম হালকা নিশানা ছেড়ে গেছে। এরপর তারা তিনজন বেরিয়ে পড়ে সেই ঘোষ ট্রেনের খোঁজে। আর কিছুক্ষণ পর তারা সেই ট্রেনটি দেখতে পায় আর ঘোড়া নিয়ে সেটার পেছনে দৌড়ায়, আর সবাই মিলে সে ট্রেনে উঠে পড়ে। ট্রেনে ওঠার সময় সাংচি নোটিস করে যে এই ট্রেন অ্যাডভান্স টেকনোলজি দিয়ে বানানো, যার ফলে এর জন্য কোনো লাইনের দরকার পড়ে না। বিনা লাইনে এই ট্রেন চলতে পারছে, আর এত অ্যাডভান্স টেক স্টাক বানিয়েছে। ভেতরে গিয়ে জুন ফ্যান তার বাবাকে খুঁজতে শুরু করে। অনেকেই সে ট্রেনে বসেছিল, আর সবার মাঝে সে তার বাবাকে খুঁজে পায়, কিন্তু তার বাবা কোনো কথা বলে না। এমনকি সেখানে কেউই কোনো কথা বলে না, সবাই চুপ করে বসে আছে একদম চুপচাপ, যেন মনে হচ্ছে তাদেরকে কেউ হিপনোটাইজ করে এমনভাবে বসিয়ে রেখেছে। সাংচি আর কেট একটু এগিয়ে যেতেই তারা দেখতে পায় এক ব্যক্তিকে, যে আসলে হুডের গ্যাংয়ের সমস্ত খরচা বহন করে। সে নিজেকে তাদের ইনভেস্টর বলে। সেই ব্যক্তি সাথীরা সাংচি আর কেটকে ঘিরে নেয়। সাংচি জুন ফ্যানকে সেখান থেকে পালাতে বলে। জুন ফ্যান সেখানে দুজন গার্ডকে পাঞ্চ করে সেখান থেকে পালিয়ে যায়। সাংচি এরপর সেই ব্যক্তিকে হুডের ব্যাপারে জিজ্ঞেস করে। অনেকক্ষণ পর সে রাজি হয় আর বলে ঠিক আছে চলো হুডের কাছে, কারণ সেও তোমার সাথে দেখা করতে চায়। সাংচি আর কেট এগিয়ে চলে। তখন সে তার দুজন গার্ডকে বলে সেই বাচ্চাটিকে মেরে ফেলতে। জুন ফ্যান প্রাণ বাঁচাতে ট্রেনের ওপরে ওঠে, আর গার্ড গিয়ে তাকে ধরেও নেয় আর তাকে নিচে ফেলে মেরে ফেলতো। তার আগে ওয়াচার আবারও এই ইউনিভার্সে একবার ইন্টারফেয়ার করে আর জুনকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর সেই ট্রেনটি গন্তব্যস্থলে পৌঁছে যায়। সেই ব্যক্তি সাংচিকে পারমিশন দেয় হুডের সাথে দেখা করার জন্য, কিন্তু কেটকে দেয় না। কেটকে ট্রেনে থাকতে বলে তাদের সাথে। সাংচি ট্রেন থেকে নেমে যায়, আর সে দেখে তার সামনে তা হুড। হুড তাকে অফার করে যে আমার টিম জয়েন করো আর আমার সাথে কাজ করো। সাংচি তার অফারকে রিজেক্ট করে আর বলে আমার বোন কোথায়। কিন্তু হুড চায় সাংচি তার টিমে আসুক, আর তবেই সে তার বোনের ব্যাপারে বলবে। সাংচিও রেগে যায় আর বলে তুমি না বললে আমি তোমাকে হারিয়ে ঠিক বের করে নেব।
তখন শাংচির সাথে দ্য হুডের ফাইট শুরু হয়, কিন্তু হুড শাংচির থেকে একটু বেশি এক্সপার্ট মার্শাল আর্টে। যখন শাংচি হুডকে একটি পাঞ্চ ও কিক করে তখনই হুড নিজের পাওয়ার ব্যবহার করে অদৃশ্য হয়ে যায় আর লুকিয়ে লুকিয়ে শাংচির ওপর আক্রমণ করে। ওদিকে ট্রেনের ভেতরে সেই ব্যক্তি নিজের একটি ঘড়ি বের করে সেটা মিউজিকের মাধ্যমে কেট বিশপকেও পাখিদের মতন হিপনোটাইজ করতে শুরু করে। এদিকে কিছুক্ষণ হুডের সাথে মার খাওয়ার পর শাংচি হুডের পায়ের ছাপ ট্র্যাক করে আর তাকে জোরদার পাঞ্চ করে। হুড গিয়ে দূরে পড়ে আর তখন শাংচি দেখে হুড আর কেউ না, তার নিজেরই বোন সু সাইলিং। সু সাইলিং এর সাথে যখন হুডের গ্যাংয়ের মেম্বারের ফাইট হয়েছিল তখন সু সাইলিং তার মেম্বারদের হারিয়ে হুডকে মেরে ফেলে। আর তখন থেকে হুডের সমস্ত পাওয়ার সু সাইলিং পেয়ে যায় আর সে তারপর থেকে হুড হয়ে যায়। এখানে সু সাইলিং জানায় সে যাদেরকে হিপনোটাইজ করেছে তাদেরকে সে দাস বানাতে চায় না, এদেরকে দিয়ে সে আর্মি বানাচ্ছে আর সে চায় এই দেশটির ওপর রাজত্ব করতে। সু সাইলিং শাংচিকে শেষবারের মতন অফার করে তার টিম জয়েন হতে, নইলে সে তাকে মেরে ফেলবে। ওদিকে কেট বিশপ হিপনোটাইজ হয়ে যায়। ট্রেনের ছাদের ওপর জুন ফ্যান মানে সেই ছোট্ট বাচ্চাটি সেখানে ট্রেনের বেল্টটি দেখে আর সেটি বাজাতে শুরু করে, কারণ 10 বার বাজালেই ট্রেন রিং আসবে। আর সে এটা শাংচিকে বাঁচাবার জন্য করে, তার মনে আশা আছে যে শাংচি জিতে যাবে। কিন্তু এদিকে শাংচি তার বোন সু সাইলিংকে বলে তুমি আমাকে চাইলে মেরে ফেলো, আমি তোমাকে মারবো না কারণ তুমি আমার বোন। সু সাইলিং বলে আমার কোনো ভাই নেই। সেই বেলের আওয়াজের কারণে কেট বিশপ সে হিপনোটাইজ থেকে মুক্ত হয়, সাথে বাকিরাও। আর তখন কেট সেখানে সমস্ত গার্ডদের তৎক্ষণাৎ মেরে ফেলে আর সে ব্যক্তিকে মেরে অজ্ঞান করে দেয়। বাইরে সু সাইলিং শাংচিকে মেরে ফেলতো, কেট বিশপ তার উপর গুলি চালিয়ে শাংচিকে বাঁচিয়ে নেয়। কিন্তু সে জানতো না যে এই হচ্ছে শাংচির বোন। তারপর কেট বুঝতে পারে সে যাকে গুলি করে মেরেছে সেই হচ্ছে শাংচির বোন। মরার আগে সু সাইলিং নর্মাল হয়ে যায়, তার মধ্যে হুডের কোনো পাওয়ার থাকে না, তাই সে এখন তার ভাই শাংচিকে চিনতে পারে। এরপর সু সাইলিংও মারা যায়। এরপর আমরা জানতে পারি সেই বাচ্চাটি বড় হয়ে আয়রন ফিস্ট হবে এই ইউনিভার্সে। তারপর বেলের আওয়াজ শুনে কেট আর শাংচি আবারও বেরিয়ে পড়ে তাদের নতুন অ্যাডভেঞ্চারে। অপরদিকে নেক্সাস অফ অল রিয়ালিটিতে যেখান থেকে ওয়াচার সমস্ত কাহিনীগুলো দেখছিল সে এই গল্পের সমাপ্তি দেখে খুশি হয়। তখন সেখানে তার এমিনেন্স স্যার বলে এই গল্পের এমন সমাপ্তির কারণ হচ্ছে তুমি যদি ইন্টারফেয়ার না করতে তাহলে কাহিনী এমন হতো না। যেহেতু ওয়াচার আবারও নিজের শপথ ভেঙেছে, সে এতবার শপথ ভেঙেছে যে তাকে আর অনুমতি দিতে পারছে না তারা, এবং তার উপর আক্রমণ করে। ওয়াচার গিয়ে সেখানে রিয়ালিটির গ্লাসে ধাক্কা মারে আর কয়েক টুকরো মাল্টিভার্সে গিয়ে পড়ে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।